আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, অ্যাকাউন্টিং অ্যাসপেক্ট অফ ভ্যাটের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করছি। প্রবলেম 1, following information related to BD Corporation / Jennifer Corporation 2021 June 1 purchase টাকা 2,40,000 including VAT at the rate of 15%, ভ্যাট সহ পণ্য ক্রয় 15%, 2,40,000 টাকার পণ্য কেনা হয়েছে যেখানে ভ্যাট অন্তর্ভুক্ত আছে ইনক্লুডিং ভ্যাট 15%। তাহলে আমরা জানি ইনক্লুডিং ভ্যাট হলে ভ্যাট বের করার জন্য আমরা 115 দিয়ে ভাগ 15 দিয়ে গুণ করব, এবং ইনক্লুডিং ভ্যাট হলে এই টাকার মধ্যে পারচেজ আছে এবং ভ্যাটও আছে। আর এটা যখন নগদে ক্রয় করা হয়েছে সেই ক্ষেত্রে আমরা ক্যাশ ক্রেডিট করব। তাহলে পারচেজ ডেবিট, ভ্যাট ডেবিট, ক্যাশ ক্রেডিট। তাহলে এই 2,40,000 টাকার মধ্যে পারচেজ ভ্যাট দুইটাই যখন আছে তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে আমাদের মোট টাকাটা দেওয়া আছে 2,40,000 টাকার ক্যাশ টাকা দেওয়া আছে। এখানে আমরা ভ্যাটটা নির্ণয় করব 2,40,000কে 115 দিয়ে ভাগ 15 দিয়ে গুণ করে। ওকে, এভাবে আমরা জাবেদাটা করে নিব। তাহলে প্রথম জাবেদাটা হচ্ছে আমাদের পারচেজ ডেবিট, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। তাহলে ক্যাশের টাকা আমাদের দেওয়া থাকবে, কারণ ইনক্লুডিং হলে মোট টাকাটা দেওয়া থাকে 2,40,000 টাকা দেওয়া আছে। আর এখানে ভ্যাটটা বের করব ইনক্লুডিং হওয়াতে, উইথ ভ্যাট হওয়াতে 2,40,000 টাকাকে আমরা 115 দিয়ে ভাগ 15 দিয়ে গুণ করে 31,304 টাকা পেয়েছি। এরপরে 2,40,000 টাকা থেকে 31,304 টাকা মাইনাস করলে আমরা পারচেজের টাকা পাচ্ছি 2,08,696 টাকা। এভাবে আমরা মাইনাস করেও ক্রয়টা বের করে নিতে পারবো। তাহলে পারচেজ ডেবিট, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। ওকে, পরের প্রশ্ন। জুন 5 সেলস টাকা 4 লাখ প্লাস ভ্যাট 15%, পণ্য বিক্রয়। এখানে শুধুমাত্র পণ্য বিক্রয় বলা হয়েছে এবং তার সাথে ভ্যাটটা প্লাস করতে হবে 15%। তাহলে এটা হচ্ছে উইদাউট ভ্যাট। এই উইদাউট ভ্যাট হলে সেক্ষেত্রে আমাদের সেলসের টাকাটা ডিরেক্ট দেওয়া থাকে। তাহলে সেলসের টাকা যখন ডিরেক্ট দেওয়া থাকে এটার উপর আমরা ভ্যাট নির্ণয় করব ডিরেক্ট 15%। ভ্যাট নির্ণয় করব ডিরেক্ট 15%। তাহলে সেলসের টাকা দেওয়া আছে, ভ্যাট বের করব 15%। এটা হচ্ছে উইদাউট ভ্যাট। ইনক্লুডিং হলে 115/15, বাট এটা যখন এক্সক্লুডিং ভ্যাটটা যখন আলাদা করে দেওয়া হচ্ছে তখন সেক্ষেত্রে আমরা ভ্যাট নির্ণয় করব 15%। এই যে প্লাস ভ্যাট, এটা দেখে বুঝতে হবে এটা এক্সক্লুডিং। ঠিক আছে, এটা দেখে বুঝবো আমরা এক্সক্লুডিং। তাহলে আমাদের 2 নাম্বার জাবেদা হচ্ছে আমরা নগদে বিক্রয় করেছি ক্যাশ ডেবিট, ক্যাশ ডেবিট হবে ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট এবং ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট, কারণ বিক্রি করলে ভ্যাটটা আদায় হয়। ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। আমাদের প্রশ্নে উইদাউট ভ্যাট হলে বিক্রয়ের টাকাটা দেওয়া থাকবে। এই যে 4 লক্ষ টাকার বিক্রয়, এই 4 লক্ষ টাকার বিক্রয়ের টাকাটা দেওয়া আছে। উইদাউট ভ্যাট হলে এই 4 লক্ষ টাকার উপর ডিরেক্ট 15% বের করব, আমরা ভ্যাটটা পেয়ে যাব। তাহলে 4 লাখ টাকার 15% হচ্ছে 60,000 টাকা। 4 লাখ এবং 60,000 যোগ করলে হচ্ছে আমাদের ক্যাশ টাকা 4,60,000। তাহলে উইদাউট ভ্যাট হলে আমরা বিক্রয়ের টাকা পাচ্ছি, বিক্রয়ের উপর 15% ভ্যাট নির্ণয় করছি। নেক্সট প্রশ্ন। পারচেজ ফ্রম রাকিব, রাকিবের কাছ থেকে 1 লক্ষ টাকার পণ্য কেনা হয়েছে। এই আলাদা করে এখানে পণ্যই কিনেছি অ্যান্ড চার্জ 15% ভ্যাট, এবং ভ্যাট চার্জ করেছে 15%। তাহলে এই পণ্য ক্রয়ের মধ্যে কিন্তু ভ্যাটটা অন্তর্ভুক্ত নাই, তাহলে এটা হচ্ছে উইদাউট ভ্যাট। তাহলে ক্রয়ের টাকা দেওয়া আছে, ভ্যাটটা তার উপর 15%, 1 লাখ টাকার আমরা ডিরেক্ট 15% দিলেই ভ্যাটটা বের হয়ে যাবে। তাহলে আমরা যখন পণ্য কিনবো তাহলে আমাদের জাবেদা হচ্ছে পারচেজ ডেবিট, ভ্যাট দিব, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, বাকি দেওয়ার কারণে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তাহলে এটা যখন উইদাউট ভ্যাট তাহলে ক্রয়ের টাকাটা ডিরেক্ট দেওয়া থাকবে, ক্রয়ের টাকা ডিরেক্ট দেওয়া থাকবে 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকার উপর আমরা 15% ভ্যাট নির্ণয় করব। 1 লক্ষ টাকার 15% ভ্যাট নির্ণয় করব, হবে আমাদের 15,000 টাকা। এই দুইটা অ্যাকাউন্ট যোগ করলে আমরা পাচ্ছি অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 1,15,000 টাকা। তাহলে উইদাউট ভ্যাট হলে সেক্ষেত্রে বুঝতে হবে ক্রয় এবং বিক্রয়ের টাকাটা দেওয়া থাকবে, আর উইথ ভ্যাট হলে তখন সেক্ষেত্রে ক্যাশ অথবা অ্যাকাউন্টস পেয়েবলের টাকাটা দেওয়া থাকবে। আচ্ছা, পরের প্রশ্ন। VAT paid to GOP
ট্রেজারি অর্থাৎ সরকারি কোষাগারে ভ্যাট জমা করা হয়েছে। সরকারি কোষাগারে যখন আমরা ভ্যাট জমা করব তাহলে আমাদের দায় কমে যাবে, সেক্ষেত্রে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট হবে এবং ক্যাশ টাকা চলে যাবে। তাহলে 40,000 টাকার ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট এবং ক্যাশ ক্রেডিট। সহজ জাবেদা ছিল এটা। এরপরে সেলস অন ক্রেডিট টাকা 50,000 অ্যান্ড চার্জ 15% ভ্যাট। পণ্য বিক্রয়, এখানে আলাদাভাবে পণ্য বিক্রয়ই হয়েছে বাকিতে এবং ভ্যাট চার্জ করেছে 15%। তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে এটা হচ্ছে উইদাউট ভ্যাট। তাহলে উইদাউট ভ্যাট হলে বিক্রয়ের টাকা দেওয়া থাকে এবং ভ্যাটটা আলাদা করে 15% বের করে নিব, এই 50,000 টাকার 15%। তাহলে আমাদের জাবেদাটা হবে বাকিতে যখন বিক্রি করেছি অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট এবং ভ্যাট আদায় করব ভ্যাট ক্রেডিট। তাহলে উইদাউট ভ্যাট হলে আমরা বলেছিলাম বিক্রয়ের টাকাটা দেওয়া থাকবে, এই 50,000 টাকা দেওয়া আছে, এই 50,000 টাকার উপর 15% ডিরেক্ট বসাবো উইদাউট ভ্যাটের কারণে, তাহলে 7,500 টাকা। তাহলে 50,000 আর 7,500 যোগ করলে হচ্ছে 57,500 টাকা। 57,500 টাকা হচ্ছে আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট হবে 57,500, সেলস ক্রেডিট হবে 50,000, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট হবে 7,500। তাহলে সেলসের টাকা আছে, সেলসের উপর ডিরেক্ট 15% ভ্যাট নির্ণয় করব আমরা। ওকে, আচ্ছা। এরপরে প্রশ্ন আমাদের পারচেজ সাপ্লাইস টাকা 20,000 ইনক্লুডিং ভ্যাট 15%। সাপ্লাইস ক্রয় করেছে যার মধ্যে ভ্যাট ইনক্লুড আছে, অন্তর্ভুক্ত আছে, তার মানে ভ্যাটটা এটার 20,000 টাকার মধ্যে কি আছে, অন্তর্ভুক্ত হয়ে আছে, যোগ করা আছে। আমরা বলেছিলাম পণ্য ক্রয় বিক্রয় ছাড়া অন্য কোনো কিছু ক্রয় করলে ভ্যাট অ্যাকাউন্ট নামে ডেবিট ক্রেডিট লেখা যাবে না, কিন্তু ভ্যাটের টাকাটা ওই টাকার মধ্যে থাকতে হবে। অলরেডি এই 20,000 টাকার মধ্যে ভ্যাটটা যুক্ত হয়ে আছে, তাহলে সেক্ষেত্রে ভ্যাটটা আমার আর বের করার কোনো প্রয়োজন নেই। তাহলে সেক্ষেত্রে আমাদের জাবেদা হবে সাপ্লাইস ডেবিট হবে এবং এটা যখন আমরা নগদে কিনেছি ক্যাশ ক্রেডিট হবে। কত টাকা হবে? 20,000 টাকা হবে। কেন 20,000? কারণ এই 20,000 টাকার মধ্যে ভ্যাটটা যুক্ত হয়ে আছে, আমাদের আর বের করে যুক্ত করার কোনো প্রয়োজন নেই। তাহলে সাপ্লাইস ডেবিট হবে, সাপ্লাইস ডেবিট হবে, ক্যাশ ক্রেডিট হবে 20,000 টাকা 20,000 টাকা। এরপরে প্রশ্ন হচ্ছে আমাদের ভ্যাট রিফান্ড ফ্রম গভট। আমরা সরকারি কোষাগারে যখন জমা করেছিলাম তখন জাবেদা দিয়েছিলাম ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অর ব্যাঙ্ক ক্রেডিট। ঠিক সরকারি কোষাগার থেকে যখন এই ভ্যাটটা রিফান্ড হবে, পুনরায় ফেরত চলে আসবে, তখন সেক্ষেত্রে আমাদের জাবেদাটা ঠিক উল্টা হবে। তখন আমাদের জাবেদা হবে ক্যাশ অর ব্যাঙ্ক ডেবিট, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। আমরা জমা করার সময় ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট করেছি, ক্যাশ ডেবিট ক্রেডিট করেছি, ঠিক একই রকম রিফান্ড যখন হবে তখন ক্যাশ অর ব্যাঙ্ক ডেবিট হবে, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট হবে 20,000 টাকা। এই ছিল আমাদের জাবেদা। এরপরে প্রশ্ন আমাদের 1 নম্বর প্রশ্ন রিকোয়ারমেন্ট ছিল জার্নালাইজ দ্য অ্যাবাভ ট্রানজ্যাকশন, অর্থাৎ জাবেদা করার জন্য বলা হয়েছে। তাহলে আমরা জাবেদা করলাম প্রিপেয়ার দ্য ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট। ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টের জন্য একটা খতিয়ান করতে হবে। তাহলে আমাদের যতগুলো জাবেদায় ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট আছে এগুলো নিয়ে মূলত একটা খতিয়ান আমরা তৈরি করব। তাহলে আমাদের ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টের জন্য আমরা চলমান জের ছকে একটা খতিয়ানের ঘর করে নিয়েছি। ডেট, অ্যাকাউন্টস টাইটেল, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্সের মধ্যে ডেবিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স। তাহলে আমরা কিভাবে এটাকে বসাবো? আমরা ভ্যাট অ্যাকাউন্ট দেখে দেখে বসাবো আমাদের জাবেদা থেকে। ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট এই জায়গায় আছে ডেবিট, তাহলে আমরা কি নামে লিখব? ক্যাশ নামে লিখব। জানুয়ারি 1 তারিখ, তাহলে জানুয়ারি 1 তারিখে আমরা ক্যাশ নামে লিখব। জানুয়ারি 1 তারিখে আমরা জুন 1 তারিখে আমরা ক্যাশ নামে লিখব। ভ্যাট অ্যাকাউন্ট আমাদের ডেবিটে আছে, এই জন্য ডেবিটে লিখেছি। ডেবিট টাকাটা ডেবিট ব্যালেন্সে প্রথমে চলে যাবে, তাহলে 31,304 টাকা ব্যালেন্সে চলে গেছে 31,304 টাকা। এরপরে প্রশ্ন আমাদের ভ্যাট কোথায় আছে? 5 তারিখে আছে ভ্যাট ক্রেডিটে 60,000 টাকা, তাহলে তার ডেবিট আইটেম হচ্ছে আমাদের 4 লাখ, ডেবিট আইটেম হচ্ছে আমাদের ক্যাশ টাকা। তাহলে আমরা ক্যাশ নামে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টের টাকাটা বসাবো। তাহলে এই জায়গায় আমরা ক্যাশ নামে বসাচ্ছি, এই 60,000 টাকা ক্রেডিটে আছে, ক্রেডিটে, কিন্তু আমার ব্যালেন্সটা কিন্তু ডেবিটে। তাহলে ডেবিট এবং ক্রেডিটের মধ্যে যখন বিপরীত হয়ে যাবে তখন আমরা মাইনাস করব। তাহলে 60,000 টাকা থেকে 31,000 টাকা মাইনাস করলে ক্রেডিট পাশে টাকা বেশি আছে বিদায় ক্রেডিট ব্যালেন্সে চলে যাবে 28,696 টাকা। এরপরে আমাদের পরের জাবেদা হচ্ছে 7 তারিখ ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিটে আছে, তাহলে আমরা অ্যাকাউন্টস পেবল নামে লিখব 15,000 টাকা। অ্যাকাউন্টস পেবল নামে আমরা 15,000 টাকা লিখলাম। এই যে অ্যাকাউন্টস পেবল নামে 15,000 টাকা লিখেছি, কিন্তু আমাদের ব্যালেন্স আছে কিসে? ক্রেডিটে। তাহলে ডেবিট ক্রেডিট যখন হয়ে গেছে আবার এখানে মাইনাস হবে, তাহলে 28,696 থেকে 15,000 মাইনাস করলে ক্রেডিট এখনও বেশি, তাহলে এই জন্য ক্রেডিটে 13,696 টাকা বসবে। এরপরে প্রশ্ন আমাদের 11 তারিখ ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট এখানে ডেবিট আছে, তাহলে ক্যাশ নামে আমরা লিখব।
তাহলে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিটে আছে, ক্যাশ নামে লিখবো, তাহলে ডেবিটে টাকা লিখলাম আমরা 40,000, ডেবিটে টাকা লিখছি আমরা এখানে 40,000 টাকা। আমরা ডেবিটে টাকা লিখলাম এই জায়গায় 40,000 টাকা, কিন্তু আমাদের আগের ব্যালেন্স হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। তাহলে ক্রেডিট এবং ডেবিট যখন হয়ে গেছে আবারও মাইনাস হবে, এখন টাকা আমাদের ডেবিট পাশে বেশি হয়ে গেছে, 40,000 টাকা বড়, এই জন্য বিয়োগ করে টাকাটা ডেবিট পাশে বসবে 26,304 টাকা। 40,000 টাকা থেকে 13,696 টাকা মাইনাস করলে 26,304 টাকা আমরা পাচ্ছি। এরপরে আমরা দেখি আমাদের 15 তারিখে ভ্যাট কোথায় আছে, ক্রেডিটে আছে 7,500 টাকা, ভ্যাট ক্রেডিটে আছে 7,500 টাকা। তাহলে আমরা ভ্যাট ক্রেডিটে আছে কি নামে লিখব, ভ্যাট ক্রেডিটে আছে আমরা অ্যাকাউন্টস রিসিভেবল নামে লিখব। তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল নামে আমরা ক্রেডিটে টাকা বসাবো 7,500 টাকা, কিন্তু আমাদের ব্যালেন্স আছে ডেবিট ব্যালেন্স, এখানে কিন্তু ক্রেডিট টাকা, তাহলে আবারও মাইনাস হবে। তাহলে 26,304 টাকা থেকে 7,500 টাকা মাইনাস করলে 18,804 টাকা থাকে, কারণ এই টাকাটা আমাদের ডেবিট পাশে বেশি, 26,000 টাকা বড়, এই জন্য আমরা ডেবিট পাশে টাকা লিখতে হবে। 26,000 টাকা থেকে 7,500 টাকা মাইনাস করলে আমরা এই টাকাটা পাবো 18,804 টাকা। এরপরে আর কি আছে আমরা দেখব, আমাদের সাপ্লাইসে কোনো ভ্যাট নেই, আমাদের লাস্ট 23 তারিখ একটা ভ্যাট আছে, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিটে আছে, তাহলে কী নামে লিখবো, ক্যাশ অর ব্যাংক নামে, তাহলে 20,000 টাকা। তাহলে 20,000 টাকা আমরা লিখবো ক্যাশ অর ব্যাংক নামে, 20,000 টাকা ক্রেডিটে আছে, ক্রেডিটে টাকা লিখলাম, কিন্তু আমাদের ব্যালেন্স হচ্ছে ডেবিট, তাহলে এখানে আবার মাইনাস হবে। 18,804 টাকা থেকে 20,000 মাইনাস করলে ক্রেডিটে টাকা বেশি আছে 1196 টাকা ক্রেডিটে বেশি আছে, এই জন্য ক্রেডিট ব্যালেন্সে আমরা এটাকে বসিয়ে দেব। তাহলে ডেবিট এবং ক্রেডিট ব্যালেন্সে হলেই আমাদের বিয়োগ হবে, যে পাশে টাকাটা বড় থাকবে সেই দিকে আমরা ব্যালেন্সে লিখব। আশা করি বুঝেছ। এরপরে প্রশ্ন আমাদের গিভ দ্য অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি অ্যাট দ্য এন্ড অফ মান্থ, অর্থাৎ আমাদের যে ভ্যাট অ্যাকাউন্ট বের করে আমরা যে ভ্যাটের টাকাটা পেয়েছি, আমরা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট করে আমরা ডেবিট ব্যালেন্স অথবা ক্রেডিট ব্যালেন্স যে কোনো একটা ব্যালেন্স তো আমরা পাচ্ছি। এখন আমাদের প্রশ্নে আমরা পেয়েছি ক্রেডিট ব্যালেন্স, এই টাকাটার একটা সমন্বয় জাবাদে দিতে হবে, ভ্যাট অ্যাকাউন্টের একটা সমন্বয় জাবাদে দিতে হবে। এটা যখন ক্রেডিট ব্যালেন্স আছে, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট লিখব, এবং এটা অ্যাডজাস্টমেন্ট করলে ভ্যাট পেবলটা ডেবিট হবে, ভ্যাট পেবলটা কী হবে, ডেবিট হবে, অর্থাৎ ভ্যাট আদায় হয়েছে বেশি, এই জন্য ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে, আর ভ্যাট পেবলটা এখানে কি হচ্ছে, ডেবিট হচ্ছে। আর যদি ডেবিট ব্যালেন্স হতো তাহলে আমরা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টকে ডেবিট করতাম, ভ্যাট পেবলকে আমরা ক্রেডিট করে দিতাম। তাহলে এখানে রেকর্ড হচ্ছে টু অ্যাডজাস্টেড ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স, অর্থাৎ এই ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্সটাকে মূলত অ্যাডজাস্ট করা হয়েছে, ঠিক আছে, এটা সমন্বয় করা হয়েছে, কারণ ক্রেডিটে বেশি মানে হচ্ছে ভ্যাট আদায় করেছি বেশি, আমরা ক্রেডিটে বেশি মানে ভ্যাট আদায় করেছি বেশি, ওকে, সেক্ষেত্রে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট হবে এবং ভ্যাট পেবলটা কী হবে, ডেবিট হবে, ওকে। আচ্ছা, এরপরে আমাদের কি রিকোয়ারমেন্ট আছে, এখানে আর কোনো রিকোয়ারমেন্ট নেই। 1 নাম্বার আমরা জার্নাল করেছি, 2 নাম্বার ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টের খতিয়ান করেছি, 3 নাম্বার ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে যে টাকাটা হয়েছে সেটার আমরা একটা অ্যাডজাস্টিং এন্ট্রি দিয়েছি, কারণ অ্যাডজাস্টমেন্ট দিতে বলেছে। অ্যাডজাস্টমেন্ট কিসের হবে, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টের, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টের আমরা খতিয়ান করার পর যে টাকাটা পাবো সে টাকাটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দিব, ওকে। এইটুকু ছিল আজকের আমাদের প্রশ্ন। এই প্রশ্নটা একটু বড় ছিল, জার্নাল, লেজার এবং অ্যাডজাস্টমেন্ট 3টা আইটেম এখানে চেয়েছে, সো এখানে একটু প্রশ্নটা বড় হয়েছে। এই প্রশ্নগুলো 10 নাম্বারেই আসে। ধন্যবাদ, আজকে এটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।